1974-এর দুর্ভিক্ষ বাংলাদেশে 1974 সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয়। এই দুর্ভিক্ষে অনেক মানুষ অনাহারে মৃত্যুবরণ করেন। সরকারি হিসেব অনুসারে 40,000 মানুষ অনাহারে মৃত্যুবরণ করেন। বেসরকারি হিসেব অনুসারে 1 লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যুবরণ করেন। এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গণ্য করা হয়। পটভূমি: 71-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। আমেরিকার টাইম ম্যাগাজিন অনুসারে মার্চ মাসে পাকিস্তানি সেনাবাহিনীর তাণ্ডবের পর বিশ্বব্যাংকের পরিদর্শকদের একটি বিশেষ দল লক্ষ্য করেছিল যে কয়েকটি শহর পারমাণবিক হামলার পরের দিনের সকালের মতো দেখাচ্ছিল। তারপর থেকে এই ধ্বংসাত্মকতা কেবলমাত্র আরও বেড়েছে। আনুমানিক 6 লক্ষ বাড়িঘর ধ্বংস করা হয়েছে এবং প্রায় 14 লক্ষ কৃষক পরিবার তাদের জমিগুলিতে কাজ করার জন্য সরঞ্জাম বা পশু পাখি নেয়া ছাড়াই চলে গেছে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত রয়েছে। রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রিজগুলি ভেঙে গেছে এবং অভ্যন্তরীণ নৌপথগুলি অবরুদ্ধ রয়েছে। 1 মাস আগে পশ্চিম পাকিস্তানিদের আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এই দেশ ধর্ষণ অব্যাহত ছিল। যুদ্ধের শেষ দিনগুলিতে পশ্চিম পাকিস্তানিদের মালিকানাধীন ব্যবসাগুলি, যার মধ্যে প্রায় প্রতিটি বাণিজ্যিক উদ্যোগ অন্তর্ভুক্ত ছিল, কার্যত তাদের সমস্ত তহবিল পশ্চিমে জমা করেছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স চট্টগ্রাম বন্দরনগরীতে তার অ্যাকাউন্টে ঠিক 117 রুপি বা $16 রেখে যায়। সেনাবাহিনী ব্যাংক নোট এবং মুদ্রাও ধ্বংস করে দিয়েছে, যেন অনেক অঞ্চল এখন নগদ টাকার মারাত্মক ঘাটতির মধ্যে পড়ে। বন্দরগুলি বন্ধ হওয়ার আগেই ব্যক্তিগত গাড়িগুলি রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছিল বা অটো ব্যবসায়ীদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং পশ্চিম দিকে পাঠানো হয়েছিল। সেই দশকের শুরুতে সারা বিশ্বব্যাপী খাদ্যের সংকট দেখা দিয়েছিল। চালের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে দুর্ভিক্ষের প্রকোপ 74-এর মার্চ মাস থেকে দেখা দেয়। এই মাসে রংপুর অঞ্চলে প্রথম মন্দা দেখা দেয় এবং এই অঞ্চল ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত 3 অঞ্চলে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হবার মাত্র 2 বছর 3 মাসের মাথায় এটি ঘটে। সে সময় বাংলাদেশের মতো একটি নতুন রাষ্ট্র তাদের ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং বাজার নিয়ে এটি সামাল দেওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নব্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ ব্যাপক দুর্নীতিপ্রবণ। যদিও এপ্রিল মাসে সরকারের লোকেরা বলতে থাকেন যে এই দুর্যোগ বেশিদিন স্থায়ী হবে না, কিন্তু চালের দাম ক্রমান্বয়ে বাড়ছিল এবং দুর্ভিক্ষ আরও ব্যাপকতা লাভ করছিল। এপ্রিল থেকে জুলাই এই সময়টাতে সে সময় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ব্রহ্মপুত্র নদীতে বিধ্বংসী বন্যা দেখা দেয়, যা মে জুলাইয়ের দিকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এর ফলে ধানক্ষেত ধ্বংস হয়ে যায় এবং চালের দাম অসম্ভবভাবে বেড়ে যায়। অপরদিকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করে। অক্টোবর মাসে চালের দাম একদম শিখরে পৌঁছায়, তবে নভেম্বর মাসে বিদেশি সাহায্য এবং রবি শস্য বাজারে আসার ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ডিসেম্বরের মধ্যে দুর্ভিক্ষ শেষ হয়, যদিও বেশিরভাগ দুর্ভিক্ষের মতোই অতিরিক্ত মৃত্যুহার পরের বছর পর্যন্ত অব্যাহত ছিল। অনাহারজনিত কারণে গ্রামাঞ্চলের লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হন। আঞ্চলিক দুর্ভিক্ষের তীব্রতা বন্যার সাথে সম্পর্কযুক্ত ছিল এবং বন্যা দুর্ভিক্ষকে আরও বাড়িয়ে তুলেছিল। দুর্ভিক্ষ হওয়ার সতর্কতা বন্যা হওয়ার অনেক আগেই দেওয়া হলেও সাধারণত বন্যাকেই দুর্ভিক্ষ হওয়ার মূল কারণ হিসেবে দায়ী করা হয়। মৃত্যু সংখ্যা: সরকারি হিসেব অনুসারে 27,000 মানুষ অনাহারে মৃত্যুবরণ করে। বেসরকারি হিসেবে অনুমানিক 1 লাখ থেকে 4,50,000 জন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যুবরণ করেন। সর্বাধিক বন্যা কবলিত অঞ্চলগুলির মধ্যে একটি ছিল রংপুর, বিশেষত কুড়িগ্রাম জেলা, এবং সেখানে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করেন। অধিকাংশ দুর্ভিক্ষের মতোই বাংলাদেশের দুর্ভিক্ষে কারণ ছিল বহুবিধ। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল বন্যা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, খাদ্যশস্য মজুতের সরকারি অব্যবস্থাপনা, ব্যাপক দুর্নীতি, জেলাগুলির মধ্যে খাদ্যশস্য আনা নেওয়ার সীমাবদ্ধ আইন, প্রতিবেশী দেশগুলিতে খাদ্যশস্য চোরাচালান এবং তথাকথিত বিতরণ ব্যর্থতা। দুর্ভিক্ষ সমস্ত এলাকায় এবং সমস্ত জনসংখ্যার মধ্যে ঘটেনি, বরং যে কোনো নির্দিষ্ট এলাকায় ঘটেছে, বিশেষত বন্যা কবলিত এলাকায়।